মেহেরপুর লালমনিরহাট সীমান্তে ফের পুশিং চেষ্টা। ৬ দিন ধরে কুড়িগ্রাম শূন্য রেখায় ৫ জন। একনেকে দ্রুত পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা, ডালিয়া ব্যারেজ পরিদর্শনে গিয়ে জানালেন মন্ত্রী। একদলীয় শাসন কায়েমের চেষ্টায় সরকার, দুর্নীতি চাঁদাবাজি না মানার হুঁশিয়ারি জামায়াতের। আমন্ত্রণ দেশ 24, আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে মেহেরপুর সদরের বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় ভারত অংশে 4 জনকে দেখতে পান স্থানীয়রা। পরে তাদের এপারে প্রবেশ বাধা দেওয়া হয় বিজিবি। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি পাহারা দিচ্ছেন গ্রামবাসী। লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তেও 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন নারী শিশুসহ 5 জন। সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন একই সাথে শরীফ বিশ্বাস। আমরা শুরুতেই বকুলের কাছে যাব। বকুল, জানাবেন সীমান্ত পরিস্থিতির কেমন অবস্থা দেখছেন? লালমনিরহাটে কিন্তু 5 জুন থেকে কিন্তু পুশিনের যে কার্যক্রম সেটি শুরু হয় এবং সেদিন কিন্তু 3টি স্পটে 33 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। আজকে যে সর্বশেষ তথ্য, লালমনিরহাটের পাটগ্রামের একটি স্থানে সেখানে কিন্তু গতকাল রাত 2টার সময় লাইট অফ করে 3 জনকে পুশিন করবার চেষ্টা করেছে। তাৎক্ষণিক কিন্তু বিজিবি এবং এলাকাবাসী টের পেয়ে সেটি প্রতিহত করে এবং আমরা যতটুকু লালমনিরহাটে যে 343 কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে তথ্য পাই সবসময় আমরা একটা বিষয় খেয়াল করছি যে পাটগ্রামের যে দহগ্রামের দীর্ঘ কাঁটাতারবিহীন এলাকা এবং দুর্গাপুরের দিঘলটারি এলাকা, সেখানে কিন্তু কাঁটাতার বেড়া নেই। এই দুই স্পট দিয়ে বেশি আসলে পুশিন করবার চেষ্টা করে ভারতীয় বিএসএফ। বর্তমানে গত 1 সপ্তাহ থেকে আমরা দেখছি 8 জুন থেকে 11 জুন নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ের যে বৈঠক হয়েছে, সীমান্ত বৈঠক, সেখানে কিন্তু সীমান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তারপর থেকে কিছুটা স্তম্ভিত হয়েছে এই সীমান্ত। তবে কিছু কিছু সময়, বিশেষ করে রাত্রের দিকে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পাই আসলে ফ্ল্যাশ লাইট অফ করে দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। সাথে সাথে যখনই আসলে ফ্ল্যাশ লাইট অফ করা হয় তখনই কিন্তু সীমান্তবাসী বিজিবি টের পেয়ে সেটিকে প্রতিহত করে। পাশাপাশি বিজিবি যেটি বলছে যে পুশিন ঠেকাতে, যে কোনো ধরনের তৎপরতা ঠেকাতে তাদের জনবল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের সাধারণ লোকজন, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বিভিন্ন ভাবে তারা আসলে একটা জনপ্রচারণা তৈরি করছেন সীমান্তে, যাতে কোনো ধরনের পুশিন বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি সন্ধ্যার পরে সীমান্ত এলাকায় অবাধ যে যাতায়াত, চোরাকারবারিদের, সেটিও ঠেকানোর জন্য বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা করছে। এবং আমরা একটা বিষয় তথ্য পাচ্ছি যে সীমান্তে যারা পুশিনের শিকার হয়েছিল তারা বিভিন্ন সময় শূন্যস্থানে থেকেছিল, তাদের সাথে সীমান্তের বিভিন্ন লোকজনের কিন্তু কথা হয়েছিল। তাদের মাধ্যমে যেটি তথ্য পাওয়া যাচ্ছে যে সীমান্তের ওপারে ভারতীয় বিভিন্ন অংশে কিন্তু হোল্ডিং সেন্টার করে রাখা হয়েছে। সেখানে ভারতের বিভিন্ন এলাকা থেকে মুসলমান পরিচয়ে বাংলাদেশি অভিযোগে তাদেরকে কিন্তু ধরে এনে এনে সেই হোল্ডিং সেন্টার গুলোতে রাখা হয়েছে এবং ধীরে ধীরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে পুশিন করবার চেষ্টা কিন্তু ভারতের বিএসএফ এর থাকবে বলে বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পারছি। বিশেষ করে যারা সীমান্তে পুশিনের শিকার হয় তারা কিন্তু এই তথ্যগুলো বারবারই বলার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষ যেটি বলছে যে সীমান্তে পুশিন নিয়ে সাধারণত বিভিন্ন সময় বিপর্যস্তকর বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। বিজিবির সাথে বিএসএফ এর উত্তেজনা তৈরি হচ্ছে, সাধারণ মানুষের সাথে বিএসএফ এর কিন্তু বিভিন্ন উত্তেজনা তৈরি হচ্ছে। সর্বশেষ সীমান্তবাসী বলছে যে আসলে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সরকারের উচ্চ মহলের যে আসলে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং আসলে সীমান্ত যাতে শান্ত থাকে, সীমান্তে কোনো ঘটনা না ঘটে, সেই থেকে আসলে এলাকাবাসী দাবি করছেন যে সরকারের আসলে উচ্চ মহল এটাতে আসলে বিশেষ নজর দিক। সব মিলিয়ে ছিল আমার কাছে লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি সবশেষ। বকুল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এবারে কুষ্টিয়ার সীমান্তের খবর জানাবার জন্য অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী শরীফ বিশ্বাস, তার কাছে যাব। শরীফ, পুশিনের জন্য যারা ভোগান্তিতে আছেন তাদের কি অবস্থা দেখছেন এখন, সেখানে কি পরিস্থিতি জানাবেন সবশেষ? হ্যাঁ সোহার, গত শুক্রবার আমরা জানি কুষ্টিয়া দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত এলাকায় যে 12 জনকে বিএসএফ পুশিন করেছিল, সেই 12 জনকে গত 4 দিনের মাথায় অর্থাৎ গত 3 দিন আগে
তারা কিন্তু ফেরত নিয়েছিল, অর্থাৎ যে পুশিনের যে চেষ্টা সেটি ব্যর্থ হয়েছে, স্থানীয় এবং বিজিবির সহায়তায় সেটি কিন্তু ব্যর্থ হয়েছে। নতুন করে আর কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে সীমান্ত এলাকা জুড়ে যে সতর্কতা, বিজিবির যে সতর্কতা সেটি কিন্তু রয়েছে। এখন আমি রয়েছি ঠিক এই মুহূর্তে কুষ্টিয়ার মেহেরপুর সীমান্ত লাগোয়া, অর্থাৎ ধর্মদাহ সীমান্ত এলাকায়। এখানে বিজিবি কড়া সতর্ক অবস্থান রয়েছে এবং আপনি একটু আপনার মাধ্যমে দেখাতে চাই দর্শকদের, বিজিবির পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং বিএসএফ কে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আপনারা কখনো পুশিনের যে অপচেষ্টা সেটি করবেন না, এটি করলে বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থানের যে হুঁশিয়ারি সেটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করছি, ঠিক ক্যামেরায় ঠিক এখান থেকে প্রায় 70 গজ দূরে কিন্তু ভারতীয় সীমান্ত অর্থাৎ কাঁটাতারের যে বেড়া সেটি দেখা যাচ্ছে। এই এলাকা দিয়েই কিন্তু কয়েক দফা পুশিনের চেষ্টা তারা করেছিল, অর্থাৎ বিএসএফ করেছিল, সেটি কিন্তু বিজিবির পক্ষ থেকে সেটি কিন্তু প্রতিহত করা হয়েছে। আমরা এখন কিছুক্ষণ আগে ধর্মদাহ বিওপির যিনি ইনচার্জ বিল্লাল হোসেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন সার্বক্ষণিক স্থানীয়দের সাথে নিয়ে সার্বক্ষণিক তারা সতর্ক অবস্থানে রয়েছে। যদিও এখন পর্যন্ত এই ধর্মদাহ সীমান্ত দিয়ে পুশিনের কোনো ঘটনা ঘটেনি, তবে যে অপচেষ্টা যে বিএসএফ করেছিল সেটি কিন্তু তিনি বলছিলেন এবং নতুন করে আর কোনো যে পুশিনের যে অপচেষ্টা বা পুশিনের ঘটনা কিন্তু ঘটেনি। স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি তাদের যে করা সতর্ক অবস্থান সেটি কিন্তু তারা রেখেছেন। কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। সোহার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা এতক্ষণ বিভিন্ন জেলা থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করবে সরকার, এমন খবরের স্বস্তিতে সীমান্ত এলাকার মানুষ। তাদের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে কাঁটাতার জরুরি। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সীমান্ত। বান্দরবন থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত যার দৈর্ঘ্য 271 কিলোমিটার। এই সীমান্ত নিয়ে আলোচনার বড় কারণ রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ চলাচল। ফলে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের দক্ষিণ পূর্বের এই সীমান্তে। উপারে সংঘাতের কারণে এই সীমান্ত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এত দীর্ঘ সীমান্ত হলেও তা এক প্রকার অরক্ষিত, কেননা উপারে মিয়ানমার বেশিরভাগ এলাকায় কাঁটাতার দিলেও উন্মুক্ত বাংলাদেশ অংশ। ফলে বহুমুখী অপরাধ এবং সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় বিজিবিকে। নিরাপত্তা সংকটে পড়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। বিজিবির যে স্বল্প ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ার দিয়ে আসলে এত বড় 271 কিলোমিটার এত বড় বর্ডার নিয়ন্ত্রণ করা অনেকাংশেই অসম্ভব। কাঁটাতারে বেড়া না থাকাতে ওপেন যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান, এখান থেকে আমাদের যে মূল্যবান জিনিসপত্র, সিমেন্ট, রড, তেল, ওষুধ পাচার হয়ে যায়। এবং মায়ানমার থেকে আসে মাদক। দীর্ঘদিন পরে হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যদি আদতে মৌখিকভাবে না বলে যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সাথে পুরো বাংলাদেশের একটা উপকৃত হবে। তবে দীর্ঘদিন পর হলেও আসার কথা এবার এই সীমান্তে বসবে কাঁটাতার। গত বুধবার সংসদে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। একই সাথে তাদের পরামর্শ, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ঢুকে পড়ছে, রোহিঙ্গারা অবাধে যাতায়াত করতে পারছে, মানব পাচার, চোরাচালান সবকিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে, অন্ততপক্ষে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে কিছুটা হলেও এটা রোধ হবে। অরক্ষিত একটা সীমান্তবর্তী এলাকা যদি আমাদের কাস্টডিতে মধ্যে চলে আসে বা আমরা যদি সেটা একত্রিতভাবে এনজয় করতে পারি, তাহলে এটা তো নাগরিকের জন্য একটা বিশাল সুখবর। আমরা তো আশা করি এটা বাস্তবায়ন হোক, কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন, তাহলে সেটাই হবে জাতির প্রত্যাশা।
অবশ্য এর আগের সরকারগুলো বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া বসানোর কথা বললেও বাস্তবে তা হয়নি। তাই এবার বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। দুপুরে নীলফামারীতে ডালিয়া ব্যারেজ পরিদর্শনে গিয়ে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। বলেন, তিস্তার পানির শূন্যতা কিংবা বন্যা শুধু এই অঞ্চল নয়, সারা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই এই নদীর বাঁধ ও খনন বিষয়ে পরিকল্পিতভাবে না এগোলে হোঁচট খাওয়ার আশঙ্কা রয়েছে। এরপর লালমনিরহাটে যান পানি সম্পদ মন্ত্রী, জানান দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। এ সময় ত্রাণমন্ত্রী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব, সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা এক থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহি আলম। সকালে মীরকাদিম পৌরসভায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে যান তিনি। অবৈধ দখল, অপরিচ্ছন্ন খাল দেখে ক্ষুব্ধ হন। আগামী 24 ঘন্টার মধ্যে দখলদারদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এর আগে অস্তিত্ব হারাতে বসা বেহাল খাল ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিনেও কেন অবৈধ দখলদারদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে, আজ থেকেই চলবে এটি। এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে, যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। আগের ফ্যাসিস্ট সরকারের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বর্তমান সরকার। সকালে নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে এমন অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট ও দুর্নীতির সাথে জড়িত ছিল, শুধু তাদের হাতবদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। জনগণ যথাসময়ে এসবের জবাব দেবে। এ সময় নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। হাম উপসর্গে দেশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে 1174 জন। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে পর্যন্ত নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হাম রোগী মৃতের সংখ্যা 577। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 10,869 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 90,982। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 75,156 জন। দর্শক, এবারে একটু সিলেটে হাম পরিস্থিতির খবরাখবর জানবো। আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত আছেন আমাদের সঙ্গে। শিমুল, জানাবেন সিলেটে আপনি কোন হাসপাতাল থেকে বলছেন এবং সেই হাসপাতালে আজকের পরিসংখ্যান কি বলছে? কতজন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, কি অবস্থা সেখানে? আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত 24 ঘন্টায় সিলেটে হাম এবং হামের উপসর্গ নিয়ে
69 জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সাথে সিলেটের, আপনি জানেন যে সিলেট অঞ্চলের 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলা সদর হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সরকারি বেসরকারি সব হাসপাতাল মিলিয়ে প্রায় 350 শিশু এখন পর্যন্ত ভর্তি রয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবং এই ভর্তির সংখ্যাটা কিন্তু সোহার দিন দিন বেড়েই চলছে এবং আশঙ্কাজনকভাবে কিন্তু মৃত্যুর মিছিল এই সিলেট অঞ্চলে শুরু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 76 জন শিশু এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় কিন্তু 2 জন শিশু মারা গিয়েছে, যাদের দুজনের বয়সেই 1 বছরের নিচে বলে আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। এবং আপনাকে বলে রাখি, দেশের বিভিন্ন অঞ্চলে যখন আসলে হামের প্রকোপটা কিছুটা কমে আসা শুরু হয়েছে, কিন্তু সিলেটে কিন্তু হামের প্রকোপ আসলে কমে আসার কোনো লক্ষণই নেই। এবং যদিও শিশুদের মধ্যেই হামের প্রবণতা বেশি, তবে আমরা কিছুদিন ধরে লক্ষ্য করেছি যারা প্রাপ্তবয়স্করা রয়েছে তাদের মধ্যে হামের প্রবণতা রয়েছে এবং তারা হামের বিভিন্ন উপসর্গ নিয়ে সিলেটের যেসব হাম ডেডিকেটেড হাসপাতাল রয়েছে সেগুলোতে তারা ভর্তি হচ্ছেন। এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয় হচ্ছে, শিশুদের পাশাপাশি বয়স্করা কিন্তু মারা যাচ্ছে এবং আমাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে আমরা দেখেছি যে 22 বছর বয়সী এক তরুণী হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে, যিনি আসলে সেবিকা হিসেবে সিলেটের কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন বলে আমরা যতটুকু জেনেছি। এবং আপনাকে জানিয়ে রাখি, আজ 19 জুন পর্যন্ত সিলেট অঞ্চলে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে 327 জন শিশু এবং বাকিরা কিন্তু সন্দেহভাজন হিসেবে রয়েছেন এবং 4 জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাকি যে 74 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। সোহার, ধন্যবাদ শিমুল আপনাকে। সিলেটের হাম পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল। ঘনবসতিপূর্ণ বসবাস আর পুষ্টিহীনতার কারণেই চট্টগ্রামে হামে বেশি আক্রান্ত হচ্ছে নিম্নবিত্ত পরিবারের শিশুরা। এতে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে, বন্ধ হয়ে যাচ্ছে তাদের আয় রোজগার। জনস্বাস্থ্যবিদদের মতে এসব পরিবারের পাশে দাঁড়াতে হবে সরকারকেই। হাম আক্রান্ত 3 বছরের সন্তান ভর্তি হাসপাতালে, তাই 5 দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে রিকশা চালক নুরুল আলম। এতে বন্ধ হয়ে যায় তার সব আয় রোজগার। এরই মধ্যে পরীক্ষা নিরীক্ষা সহ নানা কারণে চিকিৎসা করতে ব্যয় হয়েছে 8,000 টাকা, যার সবটাই ঋণ করে আনা। তারপরও চান যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে সন্তান। আমার বাচ্চার পিছনে খাটনি করতে হচ্ছে, আমার ইনকাম বন্ধ হয়ে গেছে, আমার সংসার অভাব দেখা দিচ্ছে আর কি। একই অবস্থা সবজি বিক্রেতা মোহাম্মদ তসলিম উদ্দিনের। 17 দিন ধরে সন্তানের চিকিৎসা করান গরু বিক্রির টাকায়, আছে ঋণের সাপ্তাহিক কিস্তিও। 30-35 হাজার চলে গেছে, এটা আমার ব্যাংকের ঋণের টাকা। আমি খুব কষ্টে আছি, আল্লাহ ভালো জানে। আমি কি জানি এটা শেষ হয়ে গেলে কি বেশি সুস্থ হবে কিনা। গার্মেন্টস কর্মী রাকিবের অবস্থা আরও করুন। তার মেয়ে ভর্তি আইসিইউতে আর ছেলে ওয়ার্ডে। ধার করে চিকিৎসা চালাতে গিয়ে এখন একেবারে নিঃস্ব তিনি। আজকে 2 দিন আমাকে 2বার পরীক্ষা দিয়েছে, 5,000 টাকা করে 10,000 টাকা। এই পর্যন্ত আমার 2 লাখ টাকা চলে গেছে, বাচ্চা এখনো সুস্থ হইতেছে না। টাকা যা ছিল ধার দানা করে সব দিক থেকে আইনা খাইয়ে ফেলাইছি। এখন আমি ট্রিটমেন্ট পরীক্ষাগুলো করতেছি যে টাকা পাচ্ছি না কোথাও। হামে আক্রান্ত মেডিকেলে ভর্তি সব শিশুর পরিবারের গল্প অনেকটা একই রকম। চিকিৎসায় নিঃস্ব হয়ে যাচ্ছে বাবা মা, তারপরও বাঁচাতে পারছেন না আদরের সন্তানকে। এই যেমন 6 লাখ টাকা খরচ করেও যমজ 2 সন্তানকে বাঁচাতে পারেননি মিরসরাইয়ের দোকানদার হারুনুর রশিদ। চিকিৎসকদের দাবি, পুষ্টিহীনতা ও ঘনবসতি বসবাসের কারণে নিম্নবিত্তের পরিবারের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে হামে। সবকিছু মিলেই আসলে নিম্নবিত্ত ফ্যামিলি যারা, তাদের বাচ্চাদের তুলনামূলক হাম বেশি হচ্ছে এবং জটিলতা বেশি হচ্ছে। হামের চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া এসব পরিবারের পাশে দাঁড়ানো দরকার সরকারের, মত জনস্বাস্থ্যবিদদের। হামের চিকিৎসার জন্য তাদেরকে বিশেষভাবে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। স্পেশালি সরকারি এবং বেসরকারি হসপিটালগুলোতে দরিদ্র পরিবার থেকে আসা হামের রোগীগুলো যেন বিনা পয়সায় অথবা খুবই নামমাত্র মূল্যে একটা ট্রিটমেন্ট পায়। চট্টগ্রামের হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় 3,000-এরও বেশি শিশু, যাদের মধ্যে মৃত্যু হয়েছে 11 জনের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আজও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ি জনপদ বান্দরবনে, ফলে পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এমন পরিস্থিতিতে আশঙ্কা বেড়েছে ঝুঁকিপূর্ণ বসতি নিয়েও। আরও জানাচ্ছেন ইয়াসনুল হাকিম।
কয়েকদিন ধরে পাহাড়ি জেলা বান্দরবানে কখনো থেমে থেমে আবার কখনো ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের ঝুঁকি এবং সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যেমন আজকে সকাল থেকে বান্দরবানে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে পাহাড়ের যে ঢালু জায়গা এবং দুর্গম এলাকাগুলোতে পাহাড়ের ঢল নেমে আসার কারণে বিভিন্ন জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের সংখ্যা বেড়েছে বলে আমাদেরকে পানি সংরক্ষণ এবং মৃত্তিকা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা যেটি বলছে থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ে যে দীর্ঘদিন অতিরিক্ত তাপমাত্রার কারণে পাহাড় অনেকটা শুকনো ছিল, সেটিতে পানি ঢুকে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় খরা এবং পাহাড়ে মাটি ফাটল তৈরি হতে পারে। এটির কারণে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতো তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য আসলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্নভাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি স্থানীয় বেশ কিছু মানুষের সাথে যারা আসলে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। তাদের সাথে তারা যেটি বলছে, পাহাড়ের এই বৃষ্টিতে তারা এই আবাসস্থল ছেড়ে আসলে অন্য জায়গায় কোথাও যেতে যাচ্ছে না। তারা যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে অন্যত্র প্রশাসন সরে যেতে বললো, তারা আসলে বিভিন্ন সময় সরে না যাওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে বলে জানিয়েছে। আমরা জেলা প্রশাসন এবং সরকারি বেসরকারি বিভিন্ন তথ্য আমরা খুঁজেছি। ইতিমধ্যে বান্দরবানের 7 উপজেলা 2 পৌরসভা এবং 34 ইউনিয়নে প্রায় 2000-এরও অধিক মানুষ বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। গত বছরে এই ঝুঁকির কারণে বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে প্রায় অর্ধ শতাধিক। এই সংখ্যা কাটিয়ে ওঠার জন্য জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সচেতনতা বাড়ানো হয়েছে। তবে এই বৃষ্টিপাতের কারণে মানুষের সচেতন থাকার কথা বলেছে জেলা প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে। আমরা বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে তাদের তালিকা করা হয়েছে এবং তাদেরকে সেই স্থান থেকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে নোটিশ করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে আসলে কয়েকদিনের এই বৃষ্টিপাতের কারণে এবং এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত রাখতে পারে বলে আবহাওয়া অফিস যেমন জানিয়েছে, এটির কারণে কিন্তু আসলে পাহাড়ের ঝুঁকি যেমন হয়েছে, পাহাড় ধসের সংখ্যাও বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা যেটি লক্ষ্য করছি, বান্দরবানের রোমা, পাঁচটি এবং রংছড়ি উপজেলার যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেখানে পানির অতিরিক্ত স্রোতের কারণে সাঙ্গু নদীর পানি দূষিত হয়ে পড়েছে এবং এই দূষিত পানি পান করার কারণে বিভিন্ন জায়গায় ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী রোগীরা।